স্বাগত 7 দিনে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অলমোস্ট প্রস্তুতি সম্পন্ন এবং এটি মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব এবং এই কোরবানির ঈদ বা পবিত্র ঈদ উল আজহার একটা বিরাট অর্থনীতি আছে। আবার ঈদের পরে অর্থাৎ এই ঈদের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটি নিয়েও জনমনে নানা রকম প্রশ্ন আছে, সংশয় আছে। এরকম বাস্তবতায় গতকালকেই একটা খবর নিয়ে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ এরকম জাতীয় নেতারা মুক্তিযুদ্ধের সহযোগী অর্থাৎ মুক্তিযোদ্ধা নন, এরকম একটা সংবাদ প্রকাশিত হয়। তার পরপরই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, সংবাদ সম্মেলনে বলেছেন যে এই খবরটি সঠিক নয়, কারণ বঙ্গবন্ধু, তাজউদ্দিন এই যারা জাতীয় নেতা আমাদের ছিলেন মুক্তিযুদ্ধকালীন তারা সবাই মুক্তিযোদ্ধা। ফলে এই বিভ্রান্তিটি কেন তৈরি হলো বা এই সময়ে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে এরকম একটি বিভ্রান্তি তৈরি করবার কোনো প্রয়োজন ছিল কিনা, এইগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। তবে তার আগে দেখব এই সপ্তাহের বড় কিছু খবরের শিরোনাম। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বিএনপি। শিগগিরই দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে চান খালেদা জিয়া। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা, বললেন তারেক রহমান। জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করলেন আপিল বিভাগ। নিবন্ধন ফিরে পাওয়ার ইস্যুতে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক, রায়ের অনুলিপি হস্তান্তর। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্কার করা হচ্ছে বিভিন্ন আইন ও নীতিমালা। 2025-26 অর্থ বছরের বাজেট বক্তৃতায় বললেন অর্থ উপদেষ্টা, সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই লক্ষ্য। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে 1.63 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। দ্বিপক্ষীয় বৈঠকে ডক্টর ইউনূসকে জাপানের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 8000 পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল, বিচার কাজ সরাসরি সম্প্রচার। নিজের গুম হওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিনের অভিযোগ দায়ের। রংপুরে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে হামলা, মবের বিরুদ্ধে সেনাবাহিনীর হুঁশিয়ারি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান দেখতে চাই, ফেসবুকে সার্জিস। শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় জনগণকে বিভ্রান্তিতে রেখেছে পুলিশ, অভিযোগ ছাত্রদলের। নিরাপদ ক্যাম্পাস গড়তে ব্যর্থতার দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি। রৌমারী সীমান্তে ফের ভারতীয় ড্রোন, আতঙ্কে স্থানীয়রা। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় চলছে পুশিন, কুড়িগ্রাম সীমান্তে রাতভর এলাকাবাসীর পাহারা। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুর্নীতির অভিযোগে নয়, পারফরমেন্স খারাপ হওয়ার কারণেই ফারুক আহমেদকে অব্যাহতি, বললেন ক্রীড়া উপদেষ্টা। এই ছিল সপ্তাহের মোটামুটি বড় খবরের বাইরে আরও কিছু খবর আছে। আমরা আজকে এর মধ্যে থেকে কয়েকটি নিয়ে কথা বলতে চাইব। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাংবাদিক ও বিশ্লেষক হাসান মামুনকে। অর্থনীতির মানুষ কিন্তু রাজনীতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন, সেজন্যই আমরা যেই প্রসঙ্গটা দিয়ে শুরু করলাম গতকালকেই অর্থাৎ বুধবার গণমাধ্যমে সংবাদ এলো, তারপরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় হলো যে আপনার বঙ্গবন্ধু, তাজউদ্দিন, সৈয়দ নজরুল আমাদের জাতীয় নেতারা সহযোগী মুক্তিযোদ্ধা। যেই আলোচনাটা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে অধ্যাদেশ সংশোধনের প্রক্রিয়া যখন শুরু হয়, কিন্তু তারপর পরে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা সচিবালয় সাংবাদিকদের বলেছেন যে না, এই খবরটি সঠিক নয়, তারা এই জাতীয় নেতারা মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে বাংলাদেশের এখন যে ধরনের একটা অন্তর্বর্তী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ক্রান্তিকাল, সেখানে এই 71, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এগুলো কি অনেক বড় বিষয়? মোটেও না, মোটেও না। এবং আমরা তো দেখলাম যে প্রতিক্রিয়া হওয়ার পরে সরকার অবস্থান বদলাচ্ছে। এর আগে আপনি লক্ষ্য করবেন যে তাজউদ্দিন সাহেবের নামে যে কলেজ, ডিগ্রি কলেজ কাপাসিয়ায় আছে, সেটার নাম পরিবর্তন নিয়েও কি একটা হলো। শেষে শিক্ষা উপদেষ্টা বোধহয় বললেন যে সংস্কৃতি উপদেষ্টা বিবৃতি দিয়েছেন। শিক্ষা উপদেষ্টা উনি ওনাকে বলেছেন এটা ঠিক না, আগের নামই থাকে। মানে প্রতিক্রিয়া হওয়ার পরে, হ্যাঁ, প্রতিক্রিয়া হওয়ার পরে এবং ফেসবুকের প্রতিক্রিয়াতেই পরিস্থিতি বদলে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি। আবার ফেসবুকে ঘোষণা দিয়ে অনেক ঘটনা ঘটানো যাচ্ছে, ফেসবুকে ঘোষণা দিয়ে মবও ঘটানো যাচ্ছে, দেশের বাইরে থেকেও মব সৃষ্টি করা যাচ্ছে। রাইট, এটা একটা অদ্ভুত পরিস্থিতি। আমরা
এই পরিস্থিতির মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু আমরা আসলে এরকমটা চাইনি। গণ অভ্যুত্থান হয়েছে তার নিজস্ব নিয়মে। এটা নিয়ে নানা কথা বলা হয় যে এটা মেটিকুলাস ডিজাইনের অংশ কিনা। আমি এটা মনে করি না। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ছিল, এই প্রেক্ষাপট শেখ হাসিনা এবং তার সহযোগীরাই তৈরি করেছেন তাদের শাসনামলে, মানে 15.5 বছরে। এবং আমরা কিন্তু ব্যক্তিগত পরিসরে আলাপগুলো করতাম যে যতই চেষ্টা করা হোক টিকে থাকার, কোনো না কোনো ইস্যুতে এমন পরিস্থিতি তৈরি হবে যে মানুষ রাস্তায় নেমে যাবে এবং সর্বস্তরের মানুষ নেমে যাবে, দলমত নির্বিশেষে। আমাদের মধ্যে তো মতাদর্শগত বিভাজন আছে, তাই না? যেমন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এইসব বিভাজনও আছে, যদিও স্পষ্ট না এগুলো, এবং এগুলো নিয়ে রাজনৈতিক খেলাধুলা হয়েছে। যেমন বাম ডান, মধ্যবাম মধ্য ডান, হ্যাঁ, তারপরে হচ্ছে ইসলামপন্থীদের মধ্যেও নানা বিভাজন আছে। হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, পীর সাহেবদের একটা তাবলিগের ইসলাম, তাবলিগের মধ্যেও আবার বিভাজন আছে। তারা একাধিকবার পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে, খুনও হয়েছে, তাই না? ভয়ঙ্কর ঘটনা। আমরা তাদেরকে তো শান্তিবাদী বলে জানতাম, তাদের মধ্যে রেডিক্যালিজম হচ্ছে। যাই হোক, তো আমরা দেখলাম যে হাসিনা বিরোধী আন্দোলনে কিন্তু সবাই নেমে গেল। আমার মনে হয় যে আওয়ামী লীগের একেবারে বিশ্বস্ত অনুগত ছাড়া ছাত্রলীগেরও কিন্তু একাংশ নেমে গিয়েছিল আন্দোলনে ছিল। তো তার মানেটা কি? তার মানে হচ্ছে যে এখানে একটা পরিস্থিতি ছিল, হতে পারে ওপর থেকে কিছু ডিজাইন হয়েছে, এটা হয় দেশে দেশের বাইরে কোনো কোনো মহল হয়তো এটাকে কাজে লাগিয়েছে, কিন্তু এর অবজেক্টিভ কন্ডিশনস মার্কসিস্টরা যেটা বলে বস্তুগত মানে বাস্তব পরিস্থিতি ছিল। সাবজেক্টিভ কন্ডিশন হয়তো অন্যান্য জিনিস যুক্ত হয়েছে, হতে পারে এটা। যেমন এখন বলা হচ্ছে যে ইউনূস সাহেব কিভাবে যুক্ত হলেন, এটা নিয়ে নানা রকম স্পেকুলেশনস আছে। উনি একটা ডিজাইন নিয়ে এসেছেন ইত্যাদি। যদি উনি বলেন যে ওনাকে ছাত্ররা বলার পরে এসেছেন, হ্যাঁ, ছাত্ররা ওনাকেই কেন বলল, তাই না? তারপরে সেনা প্রধান নাকি আপত্তি করেছিলেন, এসব কথাবার্তা তো পরে আমরা জানলাম। হতে পারে এগুলো, এবং সেনা প্রধান যদি আপত্তি করে থাকেন যে উনি তো এখনো আসামি বা ইত্যাদি, সেটা তো লেজিটিমেট প্রশ্নই ছিল। আমি এর মধ্যে কোনো আপত্তি দেখি না। এই প্রশ্নগুলো বরং তোলাই উচিত, হওয়াই উচিত। তারপরে উনি তো মেনে নিয়েছেন, মেনে নিয়ে সহায়তা করছেন এখন পর্যন্ত। অসহযোগিতা আমি দেখছি না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে ঢুকেছি, এখানে আসলে কোনো নিয়ম শৃঙ্খলা কাজ করছে না, এবং কার কি এখতিয়ার পরিষ্কার না। কারণ সংবিধান তো কার্যত অকার্যকর। কার কি এখতিয়ার এটা পরিষ্কার না, কে কি করতে চায় সেটাও পরিষ্কার কিনা না, সেটাও পরিষ্কার না। এবং এক একজনের অবস্থান এক এক রকম। সরকারের মধ্যেও কিন্তু নানা রকম অবস্থান দেখা যাচ্ছে। সরকারের একাংশ একরকম ভাবছে, আরেক অংশ আরেক রকম ভাবছে। যেমন বাজেটের প্রসঙ্গটা আনতে পারি, যে বাজেটটা যে ধরনের দেয়া হলো তাতে মনে হয় যে এটা একটা গতানুগতিক বাজেট। এবং কালকে কিন্তু বাজেট উত্তর যে না, গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন কিছু করার খুব একটা সুযোগ ছিল, সুযোগও নাই। আর সুযোগ না থাকলেও কিন্তু চেষ্টা করা হয় অনেক ক্ষেত্রে। যেমন ধরেন আপনি যে প্রসঙ্গটা তুললেন, যে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন এদেরকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া, অথবা ধরে নিলাম সরকারের কথা সত্য যে বাদ দেওয়া হয় নাই, কিন্তু এই আলোচনাটা, এই বিতর্কটা এখন দরকার কেন? না, এই চেষ্টাটা তো কোনো কোনো মহল করছে তো, রাইট, তাই না? হ্যাঁ, না, এই 5ই আগস্টের পরে তো আমরা দেখেছি যে 1971 বঙ্গবন্ধুকে টার্গেট করা হচ্ছে। ইভেন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া, কবরস্থ করা, এই কথাবার্তা মুজিববাদী এই বলা হয়েছে। তো প্রশ্নটা ওইখানে যে আমার বাংলাদেশে এই সময়ের যে বড় এজেন্ডা হওয়া উচিত, তার বাইরে গিয়ে আমার এই ইস্যুগুলা কেন সামনে আনছি? সেই প্রশ্ন। আমি বাজেটের কথা এই জন্য বলছিলাম, বাজেটটা কিন্তু পরিস্থিতি অনুযায়ী দেওয়া হয়েছে। মানে আমাদের পরিস্থিতি যা ডিমান্ড করে যে একটা মধ্যপন্থা অবলম্বন করে বাজেট দেওয়া, কাজ চালিয়ে যাওয়া, এবং আগের ধারাবাহিকতায় আমি মনে করি এটা সঠিক এই অবস্থান। হ্যাঁ, তারা একটা বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দিয়েছেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কালকে এটা বলেছেন। তো আমাদের সরকার কিন্তু এই লাইনেও যদি থাকতো যে বেসিক কাজগুলো করব, হ্যাঁ, যে আমি মূল কাজগুলো করব এবং সব রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে কোনো রকম অযথা বিতর্কে না ঢুকে, তাই না, তাহলে কিন্তু পরিস্থিতির অবনতি হতো না। এবং আমি মনে করি যে সরকারের অবস্থানটা শুরু থেকে একটু পক্ষপাতদুষ্ট ছিল। এটা কিন্তু 2-3 মাসের মধ্যে স্পষ্ট হয়েছে যে সরকার, যাদের ব্যাপক জনসমর্থন নাই, এমন কিছু দল এবং গোষ্ঠীর দ্বারা প্রভাবিত।
রাইট। এবং সে কারণেই সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগ অনুভূতির বিরুদ্ধে যে এরকম অনেক কথাবার্তা বলছে, অনেক কাজ করছে, বুঝতে পারছে না এবং বারবারই অবস্থান পরিবর্তন করছে। এবং অন্য পক্ষকে, এমনকি আমি এই অনুষ্ঠানে বলেছি বোধহয়, যে যারা পরাজিত এবং পলাতক তাদের যে একটা বড় সমর্থক গোষ্ঠী দেশে আছে, এই ব্যাপারটাকে উপেক্ষা করা হচ্ছে। এটাকে কিন্তু ইনক্লুড করা, একটি দলকে নিষিদ্ধ করতেই পারেন, কিন্তু সেই দলের যারা সমর্থক 30% যদি হয়, 25% হয়, আপনি তো সবাইকে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারেন। 20% কেন, 10% যদি হয়, রাইট, এটা তো একটা উল্লেখযোগ্য সংখ্যা। আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু কত? 10%-এর মতো। এবং মনে করা হয় যে ধর্মীয় সংখ্যালঘুরা আওয়ামী সমর্থক, মনে করা হয়। আমি বলছি না সবাই তাই। ডক্টর ইউনূস কিন্তু একটা সাক্ষাৎকারে এরকম বলেছেন, যেটা ওনার বলা উচিত হয়নি। আমি বলতে পারি, কিন্তু ওনার বলা উচিত হয়নি ওই চেয়ারে বসে, তাই না? তো যাই হোক, কথাটা আবার ভুল না। তারা তো যে কারণেই হোক, ঐতিহাসিক কারণ হোক, যাই হোক, তারা আওয়ামী লীগকে সমর্থন করে, দেখা গেছে। এবং ভোটের মাঠেও এটা দেখা যায়, ওইভাবে হিসাবও করা হয়। 75-এর পট পরিবর্তনের পর 79-এ যে ইলেকশন হয়, যেখানে আওয়ামী লীগ 39টা আসন পেয়েছিল, এবং হিন্দু সংখ্যাগুরু এলাকায় বা হিন্দু প্রধান বা হিন্দুরা ব্যাপকভাবে উপস্থিত এই সব এলাকা কিন্তু তার মধ্যে ছিল। তো সেই থেকে এটা মানে এই আওয়াজটা উঠেছে যে এরা হচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক, তাই না? যাই হোক, তো বিএনপিও চেষ্টা করবে এই ভোট ব্যাংক জয় করতে এই পরিস্থিতিতে, মানে পরিবর্তিত অবস্থায়। বিএনপি একটা মধ্যপন্থী দল, অনেকে উদারপন্থী দলও বলে, এবং এখন তাদের একটু ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে, কারণ তাদের প্রতিপক্ষ তো হচ্ছে জামাত এবং অন্যান্য অংশ। তো তারা একটু উদারপন্থী অবস্থান নিচ্ছে। এই অবস্থায় কিন্তু এই ভোট ব্যাংক ভাঙতেও পারে, তাই না? পরিবর্তন হয় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, আগামী নির্বাচনটা যেদিনই হোক না কেন, তারা তো জামাতকে ভোট দিবে না, আওয়ামী লীগের ভোটাররা। সেই তো তারা কাকে ভোট দিবে? তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু খেয়াল করা উচিত যে কোনো সরকার। বিশেষ করে এই সরকার তো সর্বদলীয় সরকার বলা যায়। সর্বদলীয় মানে সব দল সমর্থন, আওয়ামী লীগের বাইরে সব দলের সমর্থিত সরকার। এই সরকারের উচিত ছিল শুরু থেকে সব দলকে আস্থায় নিয়ে সবকিছু করা। যেমন এই যে বাজেটের কথাটা আবার আসে, যে একটা বাজেট দেওয়া হলো, রাজনৈতিক দলগুলো এখন বলছে যে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, তাই না? তো এটা আশ্চর্যজনক ব্যাপার। আপনি এই দলগুলো দিয়ে নির্বাচিত, আপনি এদের সঙ্গে কোনো কথা বললেন না। এবং এটাও আশ্চর্যজনক যে এই দলগুলোও কিছু বললো না যে তুমি আমাদের সাথে কথাবার্তা বলো, কি বাজেট করছো, তাই না? তোমার তো আমাদেরকে বাদ দিয়ে কোনো ম্যান্ডেট নাই। মজার কথা বলেছেন মাহমুদুর রহমান মান্না, যে প্রধান উপদেষ্টাকে আমরা যা কিছুই বলি, সমস্যা নিয়ে কথা বলে, উনি মিষ্টি হেসে উনি বিদায় করে দেন, কোনো উনি কিছু উত্তর দেন না। এমনকি মজার ব্যাপার, কালকে ওই আবার আমি ফিরে যাই ওখানে, যে বাজেটোত্তর যে সংবাদ সম্মেলন, সেখানে আমাদের কৃষি উপদেষ্টা, উনি একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ভদ্রলোক খোলামেলা কথা বলেন, ভালোই লাগে, ইন্টারেস্টিং। তো উনি একটা কথা বললেন যে বিবিএস এর তথ্য যদি ঠিক হয়, মানে হাসতে হাসতে বললেন, তাহলে 15 লাখ মেট্রিক টন ধান উৎপাদন বোরো বেশি হয়েছে। যদি মানে উনিও সংশয় প্রকাশ করেছেন, এটা ভালো যে সরকারি পরিসংখ্যান সঠিক কিনা সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই সংশয় প্রকাশ করছেন। এটা কিন্তু গত আমলেও এটা নিয়ে কথাবার্তা ছিল, এবং পার্লামেন্টে এটা নিয়ে রীতিমতো দুই মন্ত্রীর মধ্যে বাহাস হয়েছে, অনুষ্ঠানে বাহাস হয়েছে। কারণ কৃষি মন্ত্রণালয় একরকম বলছে, বাণিজ্য মন্ত্রণালয় আরেক রকম বলছে। মানে সেই পরিসংখ্যান থেকে আপনার কি মনে হয় যে এবার কোরবানির কি হতে পারে? পরিসংখ্যান এটা মনে করা হয় যে যারা পশু সম্পদ বাড়ানোর দায়িত্বে নিয়োজিত, কৃষি সম্প্রসারণ বিভাগ বা পশু সম্পদ বিভাগ, প্রাণী সম্পদ, এরা বাড়িয়ে দেখায় পরিসংখ্যান। আচ্ছা। কারণ এটা তাদের সাকসেস স্টোরি। এই জন্য মনে করা হয় যে অন্যদের দিয়ে এই পরিসংখ্যানগুলো করানো উচিত, চেক করানো উচিত, যাতে ওভারঅল এই সময়ের অর্থনীতির যে হাল, আপনি তো বাজারও করেন, তাতে কি মনে হয় যে এবছর কোরবানির মানে যারা বিগত দিনে দিতেন সবাই কোরবানি দিতে পারছে এবার? আজকে একটা বড় সংবাদপত্রে আমি প্রতিবেদন দেখলাম যে গত 3 বছরে কোরবানি দেওয়ার হার কমছে। 3 বছর ধরে? আচ্ছা, 22, 23, 24। আচ্ছা। এবং আপনি লক্ষ্য করবেন এই 22, 23, 24-এ কিন্তু কোভিড পরবর্তীকালে অর্থনীতি পুনরুদ্ধারের দিকে যাচ্ছে, এটা ঠিক, গ্রোথ বাড়ছিল, আবার একই সঙ্গে কিন্তু ইনফ্লেশন বাড়ছিল, মূল্যস্ফীতি বাড়ছিল। এবং এই 3 বছর
মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে আছে, এখনো মূল্যস্ফীতি হচ্ছে 9%-এর ওপরে। এই যে মে মাসের যে খবরটা এসছে 9 something। তো মূল্যস্ফীতি যদি বেশি থাকে, খাদ্য মূল্যস্ফীতি তার মধ্যে একটু বেশি থাকবে আরো, তো এই পরিস্থিতিতে মানুষ কিন্তু কোরবানি দেবে না তা না, কিন্তু কোরবানির ছোট জায়গায় চলে যাবে। আগে যে বাজেট কমিয়ে ফেলবে, একটা গরু দিত, বাজার বাজেট 1 লাখ টাকা সে চেষ্টা করবে 70,000 টাকা গরু দিত, সে ছাগল দেবে, ছাগল কোরবানি নাকি বেড়ে গেছে। তো অনেক হয়তো কোরবানি দিচ্ছেই না, যে আমার সামর্থ্য নাই। তো এই অবস্থায় এটা কি স্পেসিফিক বের করা সম্ভব যে এবছর আসলেই কোরবানি আগের চেয়ে বাড়লো কি কমলো, এক্স্যাক্ট এটা পাওয়া যায় কি? ওই তো আমি বললাম যে পরিসংখ্যান নিয়ে, তো পরিসংখ্যান যারা তৈরি করে তাদের কাজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তবে ওই যে চামড়া দিয়ে একটা হিসাব করা হয়, এই চামড়ার প্রসঙ্গে যাবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছে একটু পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে কোরবানির ঈদের অর্থনীতি, ঈদের পরবর্তী রাজনীতি, এসব নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক বিশ্লেষক হাসান মামুন। অনলাইনে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক ইমরান হোসেন লিখন, এবং রংপুর থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক নূর মোহাম্মদ। আমি লিখন, আপনাকে একটু জিজ্ঞেস করি যে বগুড়া একটি বড় জেলা, গুরুত্বপূর্ণ জেলা, সেখানে কোরবানির বাজারের মানে পশুর বাজারের অবস্থাটা যদি একটু তুলনা করেন গতবারের সঙ্গে, বিশেষ করে অন্যান্য বছর আমরা যেটা দেখতাম যে কোটি টাকার গরু, ভিআইপি গরু, হ্যাঁ, লক্ষ টাকার ছাগল, এই ক্রেজটা এবার আছে কিনা, বা ওভারঅল কোরবানির পশুর হাটের অবস্থাটা কি? প্রথমের দিকে বাজার একটু চড়া হলেও একেবারে বর্তমান এই সময় কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে বাজার বেশ কম আর কি। লিখন, আপনার সাউন্ড একটু আটকে যাচ্ছে, বা আপনার ছবিও আটকে যাচ্ছে, আপনার কাছে একটু পরে আসে। নূর মোহাম্মদ, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার রংপুরের কি অবস্থা? রংপুর, আমরা জানি যে ঢাকায় যে গরুগুলো দেশের বিভিন্ন জায়গা থেকে একটা বড় অংশ উত্তরবঙ্গ থেকেই আসে, ফলে এবছরের গরুর বাজার বা পশুর বাজার কেমন? রংপুরে যে পশুর বাজারগুলো রয়েছে, রংপুরে কিন্তু পশুর বাজার অনেক আগে থেকেই শুরু হয়, ঈদের আগে। যেহেতু রংপুরে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার যারা পাইকার রয়েছে, তারা কিন্তু রংপুরের এই বাজারগুলোতে এসে পশু কিনে নিয়ে যায়। এই কারণে কিন্তু অনেক আগে থেকে এই পশুর বাজারগুলো জানে। রংপুরে যে বাজারগুলো আছে, বাজারগুলোর দর নির্ধারণ হয় কোন জেলা থেকে পাইকার কতটুকু আসলো, পাইকারের উপর নির্ভর করে কিন্তু দাম ওঠা নামা হয়। আর রংপুরে যে পরিমাণ গরু উৎপাদন হয়, আমি যদি বলি যে রংপুরে 30টা চর রয়েছে, বিস্তীর্ণ এলাকা রয়েছে, তো বিস্তীর্ণ এলাকায় দেশি গরু কিন্তু বেশি লালন পালন করা হয়। এই কারণেই এই অঞ্চলের দেশি গরুর চাহিদা কিন্তু রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে অনেক বেশি হয়ে থাকে। পাইকাররা কিন্তু এই দেশি যে গরুগুলো রয়েছে, এই গরুগুলোর দেখি তাদের আগ্রহটা অনেক বেশি থাকে, এবং যেমন হাট থেকে তারা গরু কিনেন এবং চরের বাড়ি বাড়ি গিয়েও যারা পাইকার রয়েছেন তারা গরু কিনছেন। সেই তুলনায় গত বছরে যদি তুলনা করি, এবছরে হাটে কিন্তু তেমন একটা হাট ডাক নেই। এখন পর্যন্ত ঈদের বাকি আছে মাত্র আর একদিন, সেই তুলনায় কিন্তু হাটে এখন পর্যন্ত জমে ওঠেনি। এর আগে 2 হাটে মানে ঈদের 4-5 দিন আগে থেকে যেরকম হাটে মানুষজন জমে ওঠে, ক্রেতা বিক্রেতার হাট ডাক তৈরি হয়, সেটি কিন্তু এখন পর্যন্ত রংপুরে তৈরি হয়নি। যারা পাইকার কিনে নিয়ে গেছেন, অনেকে আবার নিজের গরু ঢাকায় নিয়ে গেছেন। আর স্থানীয় যারা ক্রেতা রয়েছেন, তারা ঈদের 2-1 দিন আগে কিনে রাখে অথবা পুষে, এবং যারা শহরতলিতে বসবাস করেন তারা বেশিরভাগ খামারের দিকে ঝুঁকছেন। আমরা এবার যেটি দেখেছি, বড় গরুর তুলনায় ছোট গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, এবং যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতেই তারা লাইভ ওয়েটের গরু কিনছে। আর পাইকারি শুধু আপনার চর অঞ্চল, বিভিন্ন যে গ্রামীণ হাটগুলো রয়েছে, সেই হাটগুলো থেকে আপনার পয়েন্ট খুবই পরিষ্কার নূর মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। মোহন ভাই, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, যে ছোট গরু বা বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদাটা বেশি, ছোট মাঝারি ছোট, তার মানে মানুষের বাজেট হয়তো একটু কমে যাচ্ছে। আর একটা মজার বিষয়, ধরেন এই যে জুলাই অভ্যুত্থান হলো, তার আগে অভ্যুত্থানের শুরুতে
ছাগল কাণ্ডটা দিয়েই তো আন্দোলনটা শুরু হলো আসলে। এবছর কি সেই কারণে এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে কোটি টাকার গরুর বিভিন্ন নাম, এই যে তারকাদের নাম দিয়ে এই ক্রেজটা এবার কি এই কারণে কম বা নাই? হ্যাঁ, গরুর বাজারে, গরু ছাগলের বাজারে, গরু ছাগল শুধুটা, মহিষেরও চাহিদা বেড়েছে, তাই না? উট খুবই কম। আচ্ছা, তো মহিষের চাহিদা আছে, মহিষের মাংসের প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। এবং আশ্চর্যের ব্যাপার হলো মহিষের মাংসের দাম বেশি। মহিষের মাংসের দাম বেশি, একসময় কম ছিল, অনেক কম ছিল, মানুষ কিনতো না। কম ছিল মানে অভিযোগ ছিল যে গরু বলে মহিষ গরু হিসেবে চালিয়ে দেয়। হ্যাঁ, রাইট। এখন মহিষের মাংসের দাম বেশি, কারণ মহিষের মাংসের নানা রকম গুণাবলী জানা যাচ্ছে, মানুষ এইগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। মানে এবার এই ক্রেজটা কমে গেল ওই ভয়ের কারণে, যে এখন যদি কেউ বেশি দাম দিয়ে গরু কেনে তাহলে তো এনবিআর ধরবে। হ্যাঁ, এই একটা ভয় তো আছে, কারণ একটা দুর্নীতি বিরোধী একটা তো অভিযান বা একটা চাপ আছে অন্তর্বর্তী শাসনামলে, এটা থাকে। এটা 111-এর পর আরো বেশি ছিল, আমরা দেখেছি দামি দামি গাড়ি রাস্তায় পড়েছিল। তো এবার এতটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা চাপ আছে। আরেকটা হলো যে মনে করা হয় যে যারা গত 15.5 বছরে প্রচুর কামিয়েছে অবৈধ পথে, তাই না, জনগণের অর্থ আত্মসাৎ করেছে বিভিন্ন উপায়ে, ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, প্রকল্প থেকে টাকা আত্মসাৎ ইত্যাদি যারা করেছে, চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি, এগুলো করে, তো তাদের একটা বড় অংশ এখন নিষ্ক্রিয় কিংবা পলাতক। তো তাদের দিক থেকে তো চাহিদা তৈরি হচ্ছে, রাইট? তারা তো মূল যারা ভোক্তা তারা তো নাই কোরবানি দেওয়ার। এরকম শোনা যায় যে বড় বড় মাছের চাহিদা দাম নাকি একটু কমে গেছে, কারণ ওইসব মাছ যারা কিনতো, মানে 20 কেজি ওজনের আড়ি মাছ, এবং ওই নদী থেকেই বিক্রি হয়ে যেত। হ্যাঁ, কারণ লোকাল প্রশাসনের লোকজন, যারা ঘুষখোর কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যারা পান্ডা, তারা ওই যে সেলফোনে কিনে নিত, যে আমার জন্য রেখে দেয় মাছ, এটা পাঠানোর দরকার নেই। হ্যাঁ, এগুলো শুনতাম হতো। তো এখন এই যে আপনার প্রতিনিধি যেটা বললেন যে ঠিকই, এবং ঢাকার বাজারেও দেখা যাচ্ছে, আমি খবরাখবর দেখছি যে ছোট এবং মাঝারি গরুই বেশি। খামারিরাও কিন্তু বাজার বোঝে, তারা ওই যে মানে এই, কারণ এই সরকারের তো প্রায় 10 মাস হয়ে গেল, তাই না? তো এর মধ্যে তো অনেকে গরু কিনে মোটা তাজা করেছে, তো তারা খুব বড় গরুর দিকে যাবে না, কারণ তারাও জানে যে বড় গরু বিক্রি হবে না বা দাম পাওয়া যাবে না, কারণ ক্রেতা কমে গেছে ওখানে, মানে কম্পিটিশন কম হবে, তো ফলে কম দামে বেচতে হতে পারে। এর বাইরেও চামড়াটা বোধহয় একটা বড় সিন্ডিকেট, যদিও পররাষ্ট্র একজন উপদেষ্টা বলেছেন যে সিন্ডিকেট তারা ভেঙে দেবে। হ্যাঁ, তো এটা আমরা লক্ষ্য করব যে এবার আগে যেসব অভিযোগ ছিল, এটা একটা ফুটপ্রিন্ট হতে পারে। ফুটপ্রিন্টের কথা আমরা বারবার বলি যে বাজেটে ফুটপ্রিন্ট নাই, এখানে ফুটপ্রিন্ট দেখতে যাবো যে আসলে সিন্ডিকেট ভাঙা গেল, মানে ব্যবস্থাপনাটা ঠিকমতো হয় কিনা। মানে এটা একেবারে সেই প্রান্তিক জায়গা থেকে মানে পশু আনা সহ, পরিবহনে চাঁদাবাজি এগুলো বন্ধ সহ, তারপর হাটকেন্দ্রিক ইজারা নিয়ে অনেক অভিযোগ, অনেক রিপোর্ট তো হলো। এবং একটা রিপোর্ট দেখলাম ইন্টারেস্টিং, যে বিএনপির সব দলের লোকজন মিলেমিশে খাচ্ছে। আরেকটা বিরতি নিয়ে আসছি। আপনি ব্যবস্থাপনার কথা বললেন, তো কোরবানির ব্যবস্থাপনা শুধু তো গরুর হাট না, ধরেন পশু জবাইয়ের পরের যে ব্যবস্থাপনাটা, সেটার বড় রেসপন্সিবিলিটি নাগরিকের নিজের। ফলে এই জায়গাটা আমরা একটা মিসিং সবসময় দেখি, সেই জায়গাটা একটু ফোকাস করবো। একটা বিরতি নিয়ে আসছি দর্শক, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে ঈদের অর্থনীতি, ঈদের রাজনীতি নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক হাসান মামুন। মোহন ভাই, আপনি বিরতির আগে ছিলেন যে কোরবানির ব্যবস্থাপনা মানে তো শুধু কোরবানির হাটে চাঁদাবাজি, ইজারা, এটা না। পশু জবাইয়ের পরে একটা বিরাট কাজ থাকে। ধরেন যার বাড়ির সামনে কোরবানিটা পরিচ্ছন্নতা, এইটা একটা বড় দায় থাকে সিটি কর্পোরেশন, পৌরসভা, কিন্তু নাগরিকদের দায়। এই জায়গাটায় আপনি এবছর কি প্রত্যাশা করেন? আসলে প্রত্যাশা তো প্রতি বছরই থাকে যে নাগরিক, বিশেষ করে শহরাঞ্চলে কিন্তু সমস্যাটা বেশি দেখা যায়। শহরাঞ্চলে কোরবানি বেশি, ঘনবসতি। যদিও কোরবানি ঈদে বহু লোক শহর ছেড়ে চলে যায় গ্রামের বাড়িতে, তারপরেও 50% বেশি লোক কিন্তু থাকে। অনেকের তো শেকড় বাকড় গজিয়ে গেছে এখানে, মানে হয়তো গ্রাম থেকে এসছেন, মানে আপনিও ঢাকায় থাকেন। হ্যাঁ, আমি থাকি, আপনি হয়তো যাবেন। হ্যাঁ, তো যারা এখানে থাকে তারা তো, যারা সম্পন্ন অবস্থাপন্ন, তারা তো কোরবানি দেয়। আমি দুইটা জিনিস লক্ষ্য করছি। একটা হলো যে সচেতনতা বাড়ছে কারো কারো মধ্যে, আবার কারো কারো মধ্যে সেটা আগের মতোই নেই।
এ ব্যাপারে যেসব ক্যাম্পেইন হচ্ছে সেগুলো এফেক্টিভনেস কম, মানে এগুলো মানুষকে খুব বেশি মানে মিষ্টি কথা বলে পাবলিককে অ্যাওয়ার করা কঠিন, মানুষকে এনফোর্সমেন্ট। এটা হচ্ছে দুঃখজনক যে আমাদের মধ্যে এই জিনিসটা কম, যে ভালো কথা শোনার প্রবণতা। সে যতক্ষণ পর্যন্ত না এনফোর্সমেন্টের শিকার হয়, জরিমানার শিকার না, ততক্ষণ পর্যন্ত ঠিক হয়। এবং জরিমানাটা হিউজ পরিমাণে না হলে কিন্তু তার ভয় পায় না। আমরা দেখি এই যে ভোক্তা অধিদপ্তর, ভোক্তা স্বার্থ, এরা কিন্তু ইউটিউবে খুব পাওয়া যায়, খুব তৎপর এখানে সেখানে গিয়ে জরিমানা করে। আমি জানি না কতটা তৎপর, ইউটিউবে খুব পাওয়া যায় জরিমানা। দেখা যায় যে যাকে জরিমানা করেছে সে লোক আবার একই কাজ করে, কারণ সে তো আগামী 1 মাসে তার কাছে তো আর ওই টিম যাবে না, আর ধরে নেয় যে সে তো আর ওই টিম তো আসবে না, আর জরিমানার পরিমাণটা অল্প। এই জরিমানার পরিমাণ নিয়ে কিন্তু অনেক আলোচনা আছে যে সব ক্ষেত্রেই জরিমানার পরিমাণটা, এবং পশ্চিমা দেশগুলোতে জরিমানা মানে সাংঘাতিক ব্যাপার, জরিমানা দিতে গেলে আপনার সর্বনাশ হয়ে যাবে, ওই ভয়ে লোকে আইন অপরাধ করে, তাই না? আমাদের দেশে এখন এটা বাড়ানো দরকার কিনা, এই ফুটপ্রিন্ট গুলো এই সরকার রাখতে পারে। ইভেন ধরেন এই যে রাস্তাঘাটে হর্ন এত মানে হয়, সমালোচনা হয়, এত ক্যাম্পেইন হয়, বন্ধ তো হয় না। আপনি হর্নের এগেইনস্টে একটা মোটা অঙ্কের 1000 টাকা করে জরিমানা করে দিলেই তো হয় মিনিমাম। হাইকোর্টের নির্দেশনা আছে এই যে বিকট হর্ন বাজানো যাবে না, এবং এটা বন্ধ হচ্ছে না। আমরা একটু পলিটিক্সে ঢুকি মামুন ভাই, যেহেতু আমরা কোরবানির ঈদের অর্থনীতির সঙ্গে ঈদের রাজনীতিও কিন্তু আছে, এবং কোরবানির ঈদের পরে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে। যে বিএনপি এখন পর্যন্ত বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন, এটা দাবি জানাচ্ছে। এই দাবিটা কি রাজপথে আন্দোলনের রূপ নেবে কিনা, এবং তার জন্য আগামী জুলাই আগস্ট মাসটা খুব ইম্পর্টেন্ট বলা হচ্ছে। আর 5ই আগস্ট হবে এই অভ্যুত্থানের 1 বছর পূর্তি। তাহলে সেই 5ই আগস্টকে সেলিব্রেট করার একটা তাড়া থাকবে এনসিপির বা যারা অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে ছিলেন। তখন বিএনপির রোলটা কি হবে, অন্যান্য ইসলামিক পার্টি, অর্থাৎ সব মিলিয়ে জুলাই আগস্টে দেশের রাজনীতি উত্তপ্ত হবে কিনা? আচ্ছা, এই ঈদের পর কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠকের দিনক্ষণ আছে। যেসব বিষয় ঐকমত্য হয়নি প্রথম দফায়, সেসব বিষয় ঐকমত্য প্রতিষ্ঠার একটা চেষ্টা কমিশন করবে। আমরা 70 অধ্যাদেশ নিয়ে 70 অনুচ্ছেদ যে এখানে যেসব শর্ত আছে এগুলো মোটামুটি একমত হয়েছে, মোটামুটি দলগুলো কাছাকাছি। এটা ভালো খবর, যে কারণ 70 অনুচ্ছেদ তো বিতর্কিত বহুদিন ধরে, তাই না? 70 অনুচ্ছেদের কারণে পার্লামেন্ট এফেক্টিভ হচ্ছে না, এটা আমরা জানি। তো এ ব্যাপারে একটা ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা, এবং ঐকমত্য হচ্ছে, এটা ভালো খবর। তো এইগুলো যদি পরবর্তীকালেও হয়, অর্থাৎ এই সরকার চলে যাওয়ার পর যদি এই সংশোধনীগুলো আসে, তাহলে তো ভালো। আমরা তো চাই সংস্কার। আসলে সংস্কারের বিরুদ্ধে কে, তাই না? সংস্কারের বিরুদ্ধে কেউ না, কিন্তু সংস্কার বলতে আপনি কতটুকু বোঝাচ্ছেন? গত 10 মাসে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত কি সংস্কারটা হয়েছে, কি সংস্কার হয়েছে? এমনকি এই যে প্রশ্ন এসছে যে বাজেটের মধ্যে কি সংস্কার প্রতিফলিত, বাজেটের মধ্যে কোন সংস্কারের প্রতিফলন? জুলাই আন্দোলনে যারা আহত তাদেরকে তো কর মওকুফ বা তাদের ট্যাক্স যাতে রিটার্ন জমা দেয়, আয়করের সীমানা বাড়ানো হয়েছে। জুলাই আন্দোলনে যারা ফ্রন্ট লাইনে ছিল, যারা হতাহত হয়েছে বা যারা গ্যাজেটভুক্ত আন্দোলনকারী যোদ্ধা, তাদের কতজন আয় রোজগার করে বা করবে, এটা তো একটা প্রশ্ন। এবং এটা দিয়ে কি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একটা সিমিলারিটি তৈরি করার চেষ্টাও কেউ কেউ বলছেন? ওই যে 5,25,000 এটা সমান সমান করা, সমমর্যাদা দেওয়া, এটা নিয়ে ভিন্নমত থাকবে। মানে এটার প্রয়োজন, মানে সব ক্ষেত্রে একই কথা, যে এটাও এই আলোচনাটা জরুরি কিনা, মানে 71-এর সঙ্গে 24কে আমার মেলাতে হবে কেন? মানে এটা না মেলালে কি হবে? অভ্যুত্থানটা কি দুর্বল হয়ে যাবে কিনা? এই মানসিকতাগুলো আমাদের মধ্যে আছে। যেমন ধরেন 71 নিয়েও আছে, যে এই যে শহীদের সংখ্যা নিয়ে, যে 30 লাখ হতেই হবে কিনা, 3 লাখ হলে বা 10 লাখ হলে এটা মুক্তিযুদ্ধ ছোট হয়ে যাবে কিনা, এগুলো নিয়ে এক ধরনের গোয়ার্তমি আমাদের মধ্যে আছে, তাই না? এবং গোয়ার্তমির কারণে আমরা সত্যের দিকে অগ্রসর হতে পারি না। এটা আমাদের একটা মানসিকতার সমস্যা, দৃষ্টিভঙ্গির সমস্যা এবং ক্ষুদ্রতা। না, প্রশ্ন যেটা ছিল যে আপনার কি মনে হয় এই নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির ব্যবধানটা আরো বাড়বে এবং তারপর একটা মুখোমুখি মুভমেন্টের দিকে যাবে, এরকম মনে হচ্ছে কিনা? ইতোমধ্যে কিন্তু 3 অংশের অবস্থান 2 রকম। আচ্ছা, প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং সেনাপ্রধানের অবস্থান এক। আচ্ছা, এটার সঙ্গে অনেকে আবার ভারতের অবস্থান মিলিয়ে ফেলে, যে ভারতের অবস্থানও তো এক, তার মানে এরা 3 পক্ষ, এরকম আছে, এরকম প্রচারণা। আমি এটা মনে করি না, কারণ বিএনপি কিন্তু দ্রুত নির্বাচন চেয়েছে
গণ অভ্যুত্থানের পরপরই আপনার মনে আছে একটা সমাবেশ করে চেয়েছিল, তো পরে পরিস্থিতি দেখে তারা কিন্তু আবার পিছু হটে গেছে যে না সংস্কারের কথা তো সবাই বলছে। সংস্কারের কথাটা কিন্তু জুলাই অভ্যুত্থানের শুরুর দিকে ছিল না, শুরুর দিকে তো এটা কোটার আন্দোলন ছিল, এটা অন্যদিকে টার্ন করলো এবং ৩ তারিখ নাহিদ ইসলামের কণ্ঠে এটা সেই শহীদ মিনারের যে বিশাল জমায়েত স্মরণকালের বৃহত্তম, সেই জমায়েতে সরকারের পদত্যাগ এবং সংস্কার রাষ্ট্র সংস্কারের দাবি এটা কিন্তু প্রথম এলো। এর আগে এটা নিয়ে কোনো আলাপ ছিল না। আসলে তো এই আন্দোলনটা কোনো প্রচলিত ধারায় হয়নি। আমি যেটা শুরুতে বলছিলাম যে এটা একটা অর্গানিক আন্দোলন, আসলে এটা হয়ে গেছে, প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে, হ্যাঁ দাবানলের মতো ছড়িয়ে গেছে, তাই না? মানে এখন আপনি ওই মানে শনি রাখায় গিয়ে বুঝবেনই না যে ওখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। হ্যাঁ, তো মানে এই টেম্পোরারি সেন্টারগুলো পার্মানেন্ট সেন্টার হয়ে গিয়েছিল। মানে একজন পড়ে যাচ্ছে গুলি খেয়ে 10 জন দাঁড়িয়ে যাচ্ছে। একজন অধ্যাপিকার বক্তব্য ভাইরাল হয়েছিল তখন শহীদ মিনারে, যে কার কার কোমরে দড়ি পরাচ্ছ, কে কার কোমরে দড়ি পরায়, এটা আমরা দেখব, মনে আছে? আচ্ছা, তো সেটা কিন্তু ঘটলো যে এখন কার কোমরে দড়ি পড়ল, তাই না? যাই হোক, তো আমি বলতে চাই যে বিএনপির অবস্থানটা আগে থেকে দ্রুত নির্বাচনের পক্ষে ছিল। হ্যাঁ, এটা ঠিক যে তারা ক্ষমতায় যাওয়ার সক্ষমতা রাখে, তারা তো ক্ষমতায় যেতে চাবে, ক্ষমতায় যেতে চাওয়া তো কোনো অপরাধ না। ক্ষমতায় না গেলে আপনি আপনার কর্মসূচি কি করে বাস্তবায়িত করবেন। বিএনপির কিন্তু সংস্কারের নিজস্ব কর্মসূচি আছে, 31 দফা আছে তাদের, এবং তারা অনেক আগে গণ অভ্যুত্থানের অনেক আগে, এটা বোধহয় 22 সালে দিয়েছিল তারা। হ্যাঁ, গণ অভ্যুত্থানেরও 1-1.5 বছর আগে, 22 মেবি, তাই না? এবং এই যে 24 নির্বাচনেরও আগে, নির্বাচনে পার্টিসিপেট করতে পারলে, অংশগ্রহণমূলক হলে তারা তো এগুলো নিয়েই অংশগ্রহণ করতো, তখন হয়তো সিচুয়েশন ভিন্ন হতো। তো শেখ হাসিনা তো এটা হতে দিলেন না। এমনকি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আপ্রাণ চেষ্টা করেছে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য। পিটার হাসের কথা আমরা জানি, তার তৎপরতা, ব্যাপক তৎপরতা। সেটাকে ভারতকে দিয়ে এটা করা হলো, ডাউন সাইজ করা হলো, এটাকে করা হলো। যাই হোক, সেটা করে তো লাভ হলো না, সেটা না করলে বরং ভালো হতো। একটা স্বাভাবিক পরিস্থিতি হতো, স্বাভাবিক পথে গণতন্ত্রের উত্তরণ, তাই না? এটা 2018 সালেও হতে পারতো। 2018 সালে নির্বাচনটা যদি স্বাভাবিকভাবে হতে দেওয়া হতো, বিরোধী দলে থাকতো। এমনকি শোনা যায় যে ওইটা একটা অ্যারেঞ্জড ইলেকশন ছিল, সেটাও যদি হতো তাহলেও আমরা একটা বিরোধী দল পেতাম, এবং সেই বিরোধী দল 24 ইলেকশনে জিতে আজকে দেশের এই পরিস্থিতি হতো না। আজকে এই যে আমরা একটা টার্মোয়েলের মধ্যে আছি, এবং 10 মাস ধরে আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে, আপনি একটা শব্দ বলেছেন শুরুতে, বিশৃঙ্খলা, একটা বিশৃঙ্খলার মধ্যে একটা দেশ 10 মাস ধরে, এবং আরো কতদিন এই বিশৃঙ্খলা থাকবে আমরা তো জানি না। আমাদের অর্থনীতির অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ। কালকে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, উনি আমার প্রত্যক্ষ শিক্ষক, উনি একটা কথা বলেছেন সাংঘাতিক। উনি বলেছেন, উনি আস্তে আস্তে কথা বলেন কিন্তু কথাগুলো খুব সাংঘাতিক, উনি পড়াতেন ওইভাবে। যাই হোক, উনি বলেছেন যে দেখেন, আমরা যদি অর্থনীতিকে স্থিতিশীল করতে পারি সেটাও একটা বড় কাজ হবে। এটা একটা বড় ফুটপ্রিন্ট হবে। অর্থনীতি কিন্তু স্থিতিশীল, ওনার কথার মধ্যে পরিষ্কার যে স্থিতিশীল নাই। আর একটা বিরতি আসছে, মন ভাই। দর্শক, আর একটা বিরতি নিয়ে ফিরছে, একটু পরে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা ঈদের পরের রাজনীতি, ঈদের অর্থনীতি, এসব নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক হাসান মামুন। মামুন ভাই, একটা আলোচনা কিন্তু আপনি খেয়াল করছেন কিনা, যে এই সরকার যেহেতু 10 মাস হয়ে গেল, জনগণের জীবনমান উন্নয়নের জন্য দৃশ্যমান কিছু করতে পারছে না, অথবা করছে না, কিংবা এই লম্বা সময়ের মধ্যে মবটা অন্তত বন্ধ করা যাচ্ছে না, একটা বিশৃঙ্খলা কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে এদের পক্ষে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন করা আদৌ সম্ভব হবে কিনা, নাকি আর একটা সরকার হবে? হ্যাঁ, এই আলোচনাও বাজারে এসে গেছে যে এই সরকার, যেহেতু আমিও বলছিলাম যে শুরু থেকে একটা পক্ষের দিকে চলে গেছে, মানে তাদের একটা পক্ষপাতমূলক আচরণ দৃশ্যমান আসলে। মানে এই সরকার শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, এই সরকার মনে হচ্ছে বিএনপির বিরুদ্ধে, তাই না? এটা 2-4-5 মাসের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবং বিএনপি তো এখন এই যে তত্ত্বাবধায়ক সরকার, ওই কারণে আলোচনা এসেছিল যে -2, মানে 111-এর পরে ছিল শেখ হাসিনা, খালেদা জিয়া, এখন -2 আওয়ামী লীগ, বিএনপি, এরকম আলোচনা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি। হ্যাঁ, মানে ওই যে হাসিনা তো মাইনাসই, খালেদা জিয়াও তো মানে শয্যাশায়ী, আর তারেক রহমান ফিরতে পারবেন না, ওনার স্ত্রী নেতৃত্ব দেবেন, এইসব কথাবার্তা এসছে, তাই না? উনি নির্বাচিত হলে আসবেন, এর আগে আসবেন না, যদিও তার মামলাগুলো কিন্তু সব নিষ্পত্তি হয়ে গেছে, উনি তো আসতে পারেন, আসছেন না, কেন আসছেন না, এটা নিয়ে অনেক ব্যাপক আলোচনা, নানা রকম স্পেকুলেশনস, আমরা জানি না কোনটা ঠিক। যাই হোক, তো
কিন্তু আমার মনে হয় না যে -2 দিকে আগাচ্ছে, মানে এটা এত সোজা না। এবং আপনি দেখেন শেখ হাসিনাও কিন্তু এখনো মাইনাস হননি, উনি এখনো সরব এবং ওনার অনুগত লোকজন প্রচুর, দেশের বাইরে শুধু না দেশের মধ্যেও মিছিল হচ্ছে, হচ্ছে, এবং উনি তো দায়িত্ব ছাড়ছেন না। উনি যদি দায়িত্ব ছেড়ে দিতেন তাহলে কিন্তু এখানে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ গ্রো করতে পারত, সেটা হচ্ছে না। আর বিএনপিতে তো তারেক রহমানের অবস্থান খুবই সংহত, খুবই শক্তিশালী, তাই না? এবং এই যে হাসিনার আমলে যে গোটা আন্দোলন সংগ্রাম, যদিও এটা সাকসেসফুল হয়নি, কিন্তু দলকে যে উনি ধরে রেখেছেন, দলকে যে উনি বিভক্ত হতে দেননি, চেষ্টা তো কম। 15 বছরে তো বিএনপির অন্তত 2-3টা ভাগ হয়ে যাওয়ার কথা ছিল, না কিছুই হয়নি। এবং বিএনপি খুবই সংঘবদ্ধ তার নেতৃত্বে। না, প্রশ্নটা ছিল যে এই সরকার আসলে ইলেকশনটা করতে পারবে কিনা। হ্যাঁ, ওই যে বলছিলাম যে একটা কথা উঠে গেছে যে এই সরকারের উচিত কিনা যে সংস্কার যেটুকু করার করে বিদায় নেওয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। কিন্তু এই সরকার তো এক ধরনের ইন্টারিম বা এক ধরনের তত্ত্বাবধায়ক। হ্যাঁ, এক ধরনের, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো না। এমনকি 111 সরকারের সঙ্গেও কিন্তু এই সরকারের তফাৎ আছে। 111 সরকার সেনা সমর্থিত ছিল, এই সরকারের দেখা যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে বিরোধ। রাইট, বিরোধ, বা যদি সরকার বলছে বিরোধ নাই, সেনাবাহিনী বলছে বিরোধ নাই, কিন্তু সরকারের তো আচরণে মনে হচ্ছে বিরোধ আছে। সরকার মাঝে যে বিবৃতি দিল, তাই না, হ্যাঁ, এখতিয়ার বহির্ভূত বক্তব্য ইত্যাদি বললো না, বলেছে, এবং যদি কাজ করতে দেওয়া না হয় সব প্রকাশ করা হবে, জনগণকে সাথে নিয়ে এক ধরনের থ্রেট করা হবে, জনগণকে সাথে নিয়ে, তাই না? সেনাবাহিনী পরে জিনিসটা কুল ডাউন করেছে, আমি মনে করি তারা খুব দায়িত্বপূর্ণ অবস্থান নিয়েছে। যে প্রেস কনফারেন্স হলো যে সরকারের সঙ্গে কোনো বিরোধ নাই। একটা প্রশ্ন খালি তারা বলেছে যে ওই যে মায়ানমারের যে হিউম্যান করিডোর, ওইটার ব্যাপারে তাদের আপত্তি আছে। এটা তো ঠিকই যে সেনাবাহিনীর সঙ্গে আলাপ না করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত না। এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কিন্তু সরকার আলাপ করে। সরকার এই আচরণটা করছে, এটা কিন্তু দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ না। সেটাই, মানে আপনি এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরে আলোচনাটাও যদি আপনি কোনো ফোরামে সঙ্গে করেন, আগে তো পরামর্শ করতে হবে, মানে পরামর্শটাই করতে হবে। এখন ধরেন এই সরকার যদি আপনি মনে করেন, বা অনেকেই যদি মনে করে যে এরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিতে পারবে না, তাহলে নতুন সরকার হবে, এই আলোচনা বাজারে অলরেডি এসছে। কিন্তু ধরেন এই সরকার মনে করলো যে না, তারা ইলেকশনটা করবে এবং ইলেকশন আয়োজন করলো, তফসিল ঘোষণা করলো, তারপরে পরিস্থিতিটা কি হবে? খুব ভালো ইলেকশন এরা করতে পারবে। সরকার যদি নির্বাচন আয়োজন করতে চায় তাহলে সরকারকে তার নিরপেক্ষতা পুনরুদ্ধার করতে হবে। আচ্ছা, আমি মনে করি পরিষ্কারভাবে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ডক্টর ইউনূস এবং তার কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন। এর মধ্যে ছাত্র উপদেষ্টারা আছেন, তারা তো আছেনই, তাদেরকে নিয়ে অনবরত বিতর্ক। এবং আমি বলবো যে তাদেরকে মন্ত্রী পরিষদ কেন বলছি, মানে উপদেষ্টা পরিষদে নেয়াই উচিত হয়নি। এটা একটা ব্লান্ডার হয়েছে। এই ব্লান্ডারটা মানে দূর করা যেত যদি 2-3 মাসের মধ্যে তাদেরকে বলা যেত যে তোমরা বাইরে গিয়ে রাজনীতি করো, চাপ প্রয়োগ করে শক্তি হিসেবে থাকো। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে এক অংশ বাইরে এক অংশ ভেতরে ইত্যাদি, এবং এই অংশ ওই অংশের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে, এইসব ঘটছে। তারপরে গোপনে বৈঠক হচ্ছে, সেগুলো আবার মিডিয়ায় চলে আসছে। এগুলো তো দুর্ভাগ্যজনক। এবং বিএনপির যার ব্যাপারে আপত্তি, তাকে নিয়ে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন। এটা তো আমরা ব্যক্তিগত পর্যায়েও কিন্তু করি না, রাইট, তাই না? সরকারি পর্যায়ে কিভাবে হয় আমি কিন্তু অবাক এগুলো দেখে, রাইট, তাই না? এটা স্বাভাবিক সৌজন্যের ব্যাপার যে যাকে নিয়ে আপত্তি তাকে কেন। তো সরকারকে মানে পুনরুদ্ধার করতে হবে। ডক্টর ইউনূসের ব্যাপারে একটা মানুষের তো সম্ভ্রমপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি আছে যে ওনার মতো বড় মানুষ তো আমাদের দেশে নাই এখন, এবং বিশ্ব পরিসরেও কিন্তু এইরকম পর্যায়ের লোক নাই। উনি যেখানে যান, মানে একটা অনানুষ্ঠানিক সফরে গেলে উনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, উনি চাইলে অ্যাক্সেসটা তার আছে, অ্যাক্সেসটা আছে, তাই না? এবং এটা বিরাট শক্তির জায়গা। এটাকে দেশের কাজে লাগানো দরকার, রাইট। এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ওনার উদ্যোগ প্রয়োজন, না হলে কিন্তু পরিস্থিতির আরো অবনতি হবে। এবং ওনার যে সম্ভ্রম, যে শব্দটা আপনি বললেন, এটি ক্ষুণ্ণ হবে। হ্যাঁ, তো আমি এটাও বলতে চাই যে অনেকে আবার ওনার যে অবস্থান, এটাকে দেশের ঊর্ধ্বে স্থান দিতে চায়। এটা কিন্তু ঠিক না, কেউ দেশের ঊর্ধ্বে না, রাইট, এবং কেউ বিকল্পহীন না, রাইট। এটা কিন্তু শেখ হাসিনার বহু বছর বলা হয়েছে বিকল্প নাই, শেখ হাসিনার বিকল্প নাই যখন বলা হবে তখনই তার পতনটা শুরু হবে, এবং এটা বলা উচিত না। দেশের ঊর্ধ্বে কেউ না, রাইট। এবং দেশের স্বার্থ দেখতে হবে। দেশের স্বার্থ হচ্ছে যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না, আমাদের অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, আমাদের বহু লোক দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এই যে একটা ঈদ হচ্ছে, বহু মানুষের ঘরে কিন্তু অশান্তি, বহু মানুষের কিন্তু আয় রোজগারের অবস্থা খারাপ,
এইবার একটা জিনিস ভালো দেখছি যে গার্মেন্ট সেক্টরে মানে আনরেস্ট কম বা নেই। সরকার হয়তো এটা ম্যানেজ করেছে, এটা ভালো, খুবই ভালো, আমি লক্ষ্য করছি না। তারপরে যাতায়াত ভালো, মানুষের একটু কর্মসংস্থান হবে। এই যে সামনে যে ঈদ আসছে না, অস্থায়ীভাবে অনেক মানুষের, এই যে কোরবানিকে ঘিরে, পশুর বাজারকে ঘিরে বহু মানুষের কর্মসংস্থান হবে। বিদেশ থেকে টাকা পয়সা আসছে, রেমিটেন্স হিউজ আসছে। এটাই হলো একটা বড় শক্তি। মানে এই শক্তিগুলোকে কাজে লাগিয়ে সরকারের নিরপেক্ষতা পুনরুদ্ধার করে একটা ক্রেডিবল ইলেকশনের দিকে যাওয়া। হ্যাঁ, এই তো। হ্যাঁ, এইটা হতে পারে। এটা দ্রুত হওয়া দরকার। এবং এই যে নির্বাচনটাকে ডিসেম্বরের মধ্যেই হওয়া দরকার। সংলাপ আলোচনা যেটা হচ্ছে, এটা ঠিক আছে, চলুক, সংলাপ যেটুকু হওয়ার হোক। কিন্তু আমার মনে হয় যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করার জন্য সরকারের প্রস্তুতি নেওয়া উচিত। রাইট, নির্বাচন কমিশন এই লক্ষ্যে কাজ করছে, সরকারেরও কিন্তু এই দিকে দৃষ্টি দেওয়া উচিত। আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকে 7 দিনে। সবাই ভালো থাকবেন।